প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের এই এপ্রিল মাসের ফার্স্ট উইকে বর্ষোত্তীর্ণ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষাটা যত সময় নেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি তোমরা বাসায় পড়াশোনা করছো, আর তোমাদের প্রস্তুতি যাতে সহায়ক হয় সেই জন্য আমরা অনলাইনে কিছু ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে একাদশ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি ক্লাস ইনশাআল্লাহ আজকে কন্ডাক্ট করবো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় সেটা প্র্যাকটিস করবে। আমাদের বর্ষোত্তীর্ণ পরীক্ষায় একাদশ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের 4টি গ্রামাটিক্যাল আইটেম আছে: স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস, মডিফায়ার্স, সেন্টেন্স কানেক্টরস অ্যান্ড ইউজ অফ পাংচুয়েশন মার্কস। আজকে আমি ইউজ অফ পাংচুয়েশন মার্কস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে পাংচুয়েশন মার্কসের সংজ্ঞাটা আমরা দেখে নিই। পাংচুয়েশন মার্ক ইজ এ সিম্বল such as full stop or period, comma or question mark that you use to divide written words into sentences and clauses. সহজে বলতে গেলে আমরা যখন একটা শব্দ থেকে আরেকটা শব্দ, একটা বাক্য থেকে আরেকটা বাক্য আলাদা করার জন্য যে সমস্ত চিহ্ন বা মার্ক আমরা ব্যবহার করি, সেটা ফুল স্টপ হতে পারে, প্রশ্নবোধক হতে পারে, আশ্চর্যবোধক চিহ্ন হতে পারে, সেগুলোকে ইংরেজিতে পাংচুয়েশন মার্কস বলে। এখানে কিছু পাংচুয়েশন মার্কস তোমাদের জন্য দেওয়া আছে: কমা, সেমিকোলন, কোলন, ফুল স্টপ, exclamation mark, question mark, apostrophe, quotes, double quotes, hyphen, dash, strokes or slash, parentheses or round brackets, square brackets, ellipses and asterisks. এই পাংচুয়েশন মার্ক এছাড়া অনেক পাংচুয়েশন মার্ক আছে যেগুলো আমরা মূলত লেখার সময় ব্যবহার করি। What if we don't use punctuation marks in writing? আমরা যখন কথা বলি, স্পেশালি ইন স্পোকেন ইংলিশ, পাংচুয়েশন মার্কসটা এতটা বোঝা যায় না। সাধারণত স্বরের ওঠানামা বা বিরতি এর মাধ্যমে আমরা ভাবটা প্রকাশ করি। কিন্তু যখন আমরা when we try to write something, definitely we need to use the punctuation marks, otherwise there can be a very big disaster. কিছু এক্সাম্পল আমরা দেখি। যদি বাক্যের মধ্যে লেখার সময় যদি আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার না করি বা সেটা যদি সঠিক না হয়, তাহলে সেটার জন্য কি বিপর্যয় ঘটতে পারে। লুক এট দিস টু সেন্টেন্সেস। দুইটা বাক্য আমরা এখানে দেখি। লাল কালিতে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। আই লাইক কুকিং বার্ডস অ্যান্ড চিলড্রেন। তো এই বাক্যটার অর্থ যদি আমরা করতে যাই, তাহলে ভয়াবহ রকম একটা অর্থ বের হয়ে আসে যে আই লাইক কুকিং বার্ডস অ্যান্ড চিলড্রেন, আমি পাখি এবং শিশুদেরকে রান্না করতে পছন্দ করি। তো আসলে এটা কোনো মিনিংফুল সেন্টেন্স না। পাংচুয়েশনের সঠিক ব্যবহার না হওয়ার কারণে বাক্যটা একটা ভুল অর্থ দিচ্ছে। এটার সঠিক বাক্যটি হবে আই লাইক কুকিং বার্ডস অ্যান্ড চিলড্রেন। এটা হচ্ছে আমার হবির মতো, যে আমি রান্না করতে পছন্দ করি, পোষা প্রাণী, পাখি এদের পছন্দ করি এবং বাচ্চাদেরকে পছন্দ করি। দ্বিতীয় বাক্যটা দেখো, লেটস ইট গ্র্যান্ডপা। এই বাক্যটা পাংচুয়েশন ভুলের কারণে এটা মিনিং হচ্ছে চলো আমরা গ্র্যান্ডপাকে খেয়ে ফেলি। তো এটা সঠিকভাবে যদি আমরা পাংচুয়েশন ব্যবহার করি, তাহলে এটা মিনিংটা হবে এরকম: লেটস ইট, কমা, গ্র্যান্ডপা। এই গ্র্যান্ডপা চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। তো আমরা এই দুইটা বাক্যের মধ্যে বুঝতে পারছি যে বাক্যের মধ্যে যদি পাংচুয়েশনের ব্যবহার ঠিক না হয় বা আমরা সঠিক জায়গায় যদি পাংচুয়েশনের ব্যবহার না করি, তাহলে ইট ক্যান ব্রিং আ ডিজাস্টার, ভয়াবহ রকমের অর্থের বিপর্যয় করতে পারে। পাংচুয়েশন বাক্যের মধ্যে ব্যবহার করা কিছু ফিক্স রুল আছে, সেই রুলসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। দ্য রুলস অফ পাংচুয়েশন। দ্য ফুল স্টপ, আর এটা ইংলিশে পিরিয়ডও বলে, একদম ডটের মতো যে চিহ্নটা পাংচুয়েশন মার্ক, এটাকে আমরা ফুল স্টপ বলি বা পিরিয়ডও বলি। এটার ব্যবহার, এক নম্বর ব্যবহার হচ্ছে মোস্ট কমনলি ইট ডিভাইডস সেন্টেন্স ফ্রম সেন্টেন্স, পুট এ ফুল স্টপ অর পিরিয়ড এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু সিলেট টুনাইট। মূলত একটা বাক্য থেকে আরেকটা বাক্যকে আলাদা করার ক্ষেত্রে, দুইটা বাক্য ভিন্ন বাক্য, সেক্ষেত্রে আমরা ফুল স্টপটা বাক্যের শেষে ব্যবহার করি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আজ রাতে আমি সিলেট যাচ্ছি, আই এম গোয়িং টু সিলেট টুনাইট। এই টুনাইটের পরে আমাদেরকে একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে। নাম্বার 2, পুট এ ফুল স্টপ আফটার মোস্ট অ্যাব্রিভিয়েশন। সাধারণত আমরা যখন কোনো শব্দকে সংক্ষিপ্ত করি, সেই সংক্ষিপ্ত রূপের পরে আমাদেরকে একটা ফুল স্টপ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, এমআর ফুল স্টপ, এটা বলতে বোঝাচ্ছে মিস্টার। এই মিস্টারকে সংক্ষেপে আমরা এমআর ফুল স্টপ দিয়ে লিখি। মিস্টার উড, মিসেস মুর, এএম অ্যান্টিমেরিডিয়ান, HON যেটাকে আমরা সংক্ষেপে ব্যবহার করি অনার্সের পরিবর্তে, FRCS এটা ডাক্তারের একটা ডিগ্রি, এটসেট্রা, এগুলোর পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি। বাট রিমেম্বার, কিছু এক্সেপশন আছে। উই ডু নট পুট পিরিয়ড আফটার সাম অ্যাব্রিভিয়েশন, যেমন FBI, NBC, JFK, MIN, NFL, UMB, IB,
KGALCA এটসেট্রা, এগুলো এক্সেপশন, প্রত্যেকটা রুলসের কিছু এক্সেপশন থাকে। এই অ্যাব্রিভিয়েশনগুলোর পরে আমরা সাধারণত ফুল স্টপ ব্যবহার করি না, বাকি উপরে যেগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো আমরা ফুল স্টপ ব্যবহার করি। রুল নাম্বার 3, পুট এ পিরিয়ড ইনসাইড কোটেশন মার্ক। যখন কোটেশন মার্ক এর ভিতরে বাক্যটা শেষ হয়ে যাবে তখন আমাদেরকে একটা ফুল স্টপ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, হি সেড ডু নট স্মোক হিয়ার, এখানে আমরা হিয়ারের পরে একটা ফুল স্টপ ব্যবহার করছি। সে বললো যে এখানে ধূমপান করো না। সাধারণত ডিরেক্ট স্পিচের ভিতরে যে ইনভার্টেড যে ব্র্যাকেটের ভিতরে যে সেন্টেন্সটা থাকে সেটা শেষ হওয়ার পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি। কোয়েশ্চেন মার্ক, তো এই ছিল আমাদের ফুল স্টপের ব্যবহার। দ্বিতীয় যে আমাদের পাংচুয়েশন সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এটার ব্যবহার হচ্ছে এনি ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডস অর সেন্টেন্স ফর্মিং এ কোয়েশ্চেন মাস্ট বি ফলোড বাই দিস মার্ক। নাম্বার 1, ইউজ এ কোয়েশ্চেন মার্ক এট দ্য এন্ড অফ এ কোয়েশ্চেন অফ এ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে যখন প্রশ্ন করা হয় সেই বাক্যটার প্রশ্ন শেষ হওয়ার পরেই আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ক্যান ইউ টেল মি ইউর নেম, তুমি কি আমার নামটা বলতে পারো? এই নেমের পরে আমরা কোয়েশ্চেন মার্কটা ইউজ করলাম। ওয়ার আর ইউ ফ্রম, রবিন, রবিনকে আমি জিজ্ঞেস করলাম, রবিন তুমি তোমার বাড়ি বা তুমি কোন জায়গা থেকে আসছো? এই যে রবিনের পরে আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করলাম। নাম্বার 2, if the question is a quotation, put quotation marks after the question mark. যেমন he asked may I go now, যে কোটেশনের ভিতরে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে কোটেশন ব্র্যাকেটের ভিতরে আমাকে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। যেমন সে জিজ্ঞেস করলো মে আই গো নাও, যে আমি কি এখন যেতে পারি? এই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করলাম। রুল নাম্বার 3, if the question is not a part of the quotation, put the question mark after the quotation mark. যদি প্রশ্নটা যদি কোনো প্রশ্ন না করা হয় তো সেক্ষেত্রে আমরা যে কোটেশন মার্ক থেকে তার বাইরে আমরা প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি। ফর এক্সাম্পল, ডু ইউ বিলিভ ইন ডেথ ফর ডেথ, যে মৃত্যুর বিনিময়ে মৃত্যু, তুমি কি এটা বিশ্বাস করো? তো এটা এই বাক্যটা কোনো প্রশ্ন বোঝাচ্ছে না, এই জন্য এটার পরে আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার না করে বাক্যের কোটেশন মার্কের পরে ব্যবহার করছি। কিন্তু এই বাক্যটার মধ্যে ভিতরে কিন্তু একটা প্রশ্ন আছে, যেমন মে আই গো নাও, এই জন্য আমরা ভিতরেই কোয়েশ্চেন মার্কটা অ্যাড করছি। এটা আমাদের মনে রাখতে হবে যে কোটেশন মার্কসের ভিতরে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব, আর সেখানে যদি কোনো কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে কোটেশন মার্কের বাইরে আমরা প্রশ্নবোধকটা ব্যবহার করব। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যে কারেকশনের জন্য যে প্যাসেজটা দেওয়া থাকে সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ওনারা গোলাকারে দিয়ে দিচ্ছে। ফর এক্সাম্পল, এই কোয়েশ্চেন মার্কটা হয়তো এখানে থাকবে, তোমাকে কারেক্ট করে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। নোট, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, দ্য কোয়েশ্চেন মার্ক ইজ নট ইউজড আফটার অ্যান ইনডাইরেক্ট কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করি না। যেমন হি আস্কড মি ওয়েদার আই হ্যাড রিটেন মাই অ্যাসাইনমেন্ট, সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি আমার অ্যাসাইনমেন্টটা করেছি কিনা। এটা মূলত কোনো কোয়েশ্চেন না, এটা ইনডাইরেক্ট একটা স্পিচ। ইনডাইরেক্ট স্পিচের পরে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি না, আমরা ফুল স্টপ ব্যবহার করি। তারপরে চলে যাচ্ছি দ্য নোট অফ এক্সক্লেমেশন অর এক্সক্লেমেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন। এক্সক্লেমেশন মার্কস আর ইউজ ফর এমফেসিস, এক্সাইটমেন্ট, সারপ্রাইজ। এই তিনটা বিষয়ের ক্ষেত্রে আমরা আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করি। কোনো কিছু জোর দেওয়ার ক্ষেত্রে, কোনো আমরা যখন কোনো আবেগ বহিঃপ্রকাশ করি সেক্ষেত্রে আমরা এক্সাইটমেন্টের ক্ষেত্রে আমরা আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করি, বা যখন আমরা অবাক করি সেক্ষেত্রেও আমরা আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করি। ফর এক্সাম্পল, স্টপ, এক্ষেত্রে আমরা একটা আশ্চর্য সাইন অফ এক্সক্লেমেশন ব্যবহার করলাম। গেট লস্ট, মানে যখন আমরা বিরক্ত হলাম, আই মিন অ্যাঙ্গার স্টেট, সেক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেন মার্ক আশ্চর্যবোধক মার্কটা ব্যবহার করলাম। ওয়াও হোয়াট এ নাইস পেন্টিং, আমি অবাক হলাম, বিস্ময় প্রকাশের জন্য এখানে আমরা সাইন অফ এক্সক্লেমেশনটা ব্যবহার করলাম। সো এমফেসিস, এক্সাইটমেন্ট এবং সারপ্রাইজ, এই তিনটা ক্ষেত্রে আমরা এক্সক্লেমেশন মার্কটাকে ব্যবহার করি। এরপর হচ্ছে আমাদের কমার ব্যবহার। কমার অনেকগুলো ব্যবহার আছে, আমরা প্রত্যেকটা এক একটা করে আলোচনা করছি। whenever the sense demands that the reader or speaker should make a slight pause, a comma should be used. যখন যিনি লিখছেন, বক্তা যদি মনে করেন যে তার বিরতি প্রয়োজন বা থামা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি কমা ব্যবহার করতে পারেন। রুল নাম্বার 1, টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট। একটা লিস্টের ভিতরে যে কয়টা আইটেম থাকে প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা করার জন্য আমাদেরকে কমা ব্যবহার করতে হচ্ছে। বাক্যটা খেয়াল করো, উই বট some shoes, gloves and a jersey, handkerchiefs and a scarf.
যে আমরা অনেকগুলো জিনিস কিনেছিলাম, তার মধ্যে জুতা, গ্লাভস, জার্সি ছিল, রুমাল ছিল এবং স্কার্ফ ছিল। এই প্রত্যেকটা জিনিস আইটেমকে আলাদা করার জন্য এখানে শুজের পরে আমরা কমা ব্যবহার করলাম, গ্লাভসের পরে কমা, জার্সির পরে কমা, হ্যান্ডকারচিফের পরে কমা, এই প্রত্যেকটা আইটেমের পরে আমরা কমা ব্যবহার করছি। রুল নাম্বার 2, টু সেপারেট অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস when several are used। একই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব যখন একাধিক ব্যবহৃত হয় সেগুলো আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। ফর এক্সাম্পল, the children were noisy, mischievous, inquisitive, unruly and altogether something of a nuisance। এখানে বলছে যে বাচ্চাগুলো ছিল খুব মিসচিভিয়াস, ইনকুইজিটিভ, আনরুলি and altogether something of a nuisance। তো এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য মিসচিভিয়াস, ইনকুইজিটিভ, আনরুলি আমরা কমা ব্যবহার করলাম। রুল নাম্বার 3, টু সেপারেট পার্ট অফ এ ডেট অ্যান্ড অ্যাড্রেস। বাক্যের মধ্যে যখন আমরা কোনো তারিখ বা কোনো ঠিকানা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সেগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করি। ফর এক্সাম্পল, সানডে 29 মার্চ 2020, মার্চ মাসের 29 তারিখ রবিবার 2020 সাল। এখানে প্রত্যেকটা জিনিসকে আলাদা করার জন্য আমরা এই যে সানডের পরে কমা ব্যবহার করলাম, মার্চের পরে কমা। মিস্টার জেড 13/B কলাবাগান, ঢাকা, এটা ওনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাকে আমরা লেখার সময় ওনার নামের পরে কমা ব্যবহার করলাম, ওনার বাসার ঠিকানা, ওনার এলাকায় উনি থাকেন, সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করলাম। রুল নাম্বার 4, use a comma to separate introductory phrase and clauses from the independent clause, particularly if the phrase or clause is long। সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে আমরা এইগুলো এই কমাটা ব্যবহার করা হয় যখন বড় আকারের সেন্টেন্স থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। বাক্যটার উদাহরণটা খেয়াল করো। Although he started late, he successfully completed the task on time। যে যদিও সে বিলম্বে তার কাজটা শুরু করেছিল কিন্তু সে যথাসময়ে তার কাজটাকে শেষ করতে পেরেছিল। তো এখানে he successfully completed the task on time, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মূল বাক্য আমাদের, যে সে তার কাজটা যথাসময়ে সফল করেছিল। এর উপর যে ডিপেন্ডেন্টের যে ক্লজ, সাবঅর্ডিনেট যে ক্লজ যেটা আছে, although he started late, যদিও সে বিলম্ব শুরু করেছিল, এই ক্লজটাকে আলাদা করার জন্য এখানে আমাদেরকে একটা কমা ব্যবহার করতে হবে। রুল নাম্বার 5, in pairs to enclose words such as in apposition, words which follow a noun to tell you more about it। অ্যাপোজিশনের শুরুতে এবং শেষে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে টু গিভ সাম এক্সট্রা ইনফরমেশন। এখানে বাক্যটা খেয়াল করে দেখো। দিস ভাস মানে ফুলদানি, a fine specimen of its kind, is now my property। এই ভাসটা, এই ফুলদানিটা যেটা হচ্ছে খুব একটা সুন্দর একটা জিনিস, একটা সংগ্রহে রাখার মতো একটা জিনিস, a fine specimen of its kind, is now my property। এই যে এখানে a fine specimen of its kind, এটা হচ্ছে অ্যাপোজিশন। তো অ্যাপোজিশনের শুরুতেও আমাদের কমা দিতে হয়, অ্যাপোজিশনের পরেও কমা দিতে হয়, এটা হচ্ছে একটা রুলস। নাম্বার 6, in pairs to enclose words or phrases like however, well, by the way, to speak plainly। এই সমস্ত ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে আমরা এগুলোর পরে আমরা কমা ব্যবহার করি। যেমন he admitted however, এই যে however পরে আমরা কমা ব্যবহার করলাম, that he was wrong, সে স্বীকার করলো যে সে ভুল ছিল। however, he admitted that he was wrong, বাক্যটাকে এইভাবে লেখা যায়, however এর পরে আমরা কমা ব্যবহার করছি। অনুরূপভাবে well, by the way, to speak plainly, to speak frankly, এই সমস্ত ফ্রেজ ব্যবহার করার ক্ষেত্রেও আমরা এগুলোর পরে কমা ব্যবহার করি। নাম্বার 7, to separate or enclose names of people being spoken to। যে ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে সেই ব্যক্তির নামটাকে আলাদা করার জন্য তারপরেও আমরা বা আগে কমা ব্যবহার করি। ফর এক্সাম্পল, প্লিজ ব্রাদার উইল ইউ হেল্প মি। একজন মানুষকে সম্বোধন করে কেউ বললো যে ভাই আপনারা কি আমাকে সাহায্য করবেন, এই যে ব্রাদারের পরে আমরা কমা ব্যবহার করলাম। ট্রাই টু ডু ইট নাও রাকিবকে আমি সম্বোধন করে বলছি ট্রাই টু ডু ইট নাও, রাকিব তুমি এটা এখন করার চেষ্টা করো। এই যে রাকিবকে আলাদা করার জন্য এখানে আমরা কমা ব্যবহার করলাম। থ্যাংক ইউ স্যার ফর ইউর অ্যাডভাইস। এই যে স্যার, যিনি আমার সম্মানিত ব্যক্তি বা শিক্ষক, তাকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করলাম, ওনাকে ধন্যবাদ দিলাম ওনার উপদেশের জন্য। নাম্বার 8, to separate words spoken as direct speech from the rest of the sentence। যেমন my brother said we should start now। এই যে আমরা ডিরেক্ট স্পিচগুলোতে যখন কেউ কোনো উক্তি করে সেই উক্তিটা শুরু হওয়ার আগেই
ইনভার্টেড কমার আগে আমাদেরকে একটা কমা ব্যবহার করতে হয় ডিরেক্ট স্পিচে। যেমন মাই ব্রাদার সেড, আমার ভাই বললেন উই শুড স্টার্ট নাও, যে আমাদের এখন শুরু করা উচিত। এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে আছে। তো ইনভার্টেড কমাটা শুরু হওয়ার আগেই যে বক্তা তিনি রিপোর্টিং ভার্ব দেওয়ার পরে সেখানে একটা কমা ব্যবহার করতে হয়। এটাকে এইভাবে লেখা যায়, উই শুড স্টার্ট নাও সেড মাই ব্রাদার, আমার ভাই বললেন যে আমরা এখন শুরু করতে পারি। Number 9. In letters after dear sir, dear Mr. John, etc. after yours faithfully, yours sincerely, etc. সাধারণত অফিশিয়াল লেটারে অ্যাপ্লিকেশন আমরা এগুলো ব্যবহার করি, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার মিস্টার জন, etc. অথবা যখন অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায় তখন আমরা yours faithfully, yours sincerely এই ফ্রেজগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার করার পরে আমাদেরকে কমা ব্যবহার করতে হয়। নাম্বার 10 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন হয়। এটাকে বলা হচ্ছে অক্সফোর্ড কমা। আমেরিকানরা এটাকে ফলো করে না, ব্রিটিশ গ্রামাটিক্যাল রুল অনুসারে এটা ব্যবহার করা হয়। অক্সফোর্ড কমা ইজ এ কমা প্লেস ইমিডিয়েটলি বিফোর দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজুয়ালি and or in a series of 3 or more terms. For example, I bought rice, sugar and well. এখানে বিষয়টা হচ্ছে যে একটা সিরিজ পরপর কয়েকটা জিনিস যদি আসে, সেটা ন্যূনতম 3 বা 3 এর অধিক যদি আইটেম হয়, সেক্ষেত্রে এন্ড এর পুরো একটা কমা ব্যবহার করতে হয়। এই কমাটা স্পেশালি ব্রিটিশ গ্রামারিয়ান যারা আছে তারা এই রুলসটা ফলো করে, এই জন্য এটাকে বলা হয় অক্সফোর্ড কমা। আমেরিকানরা এই রুলসটাকে ফলো করে না। এখানে বাক্যটা খেয়াল করে দেখো, আই বট রাইস, সুগার অ্যান্ড ওয়েল। যে আমি কি কি কিনেছিলাম, চাল কিনেছিলাম, চিনি কিনেছিলাম এবং তেল কিনেছিলাম, 3টা আইটেম আছে এখানে। এই জন্য অক্সফোর্ড কমার রুলস অনুসারে এখানে এন্ড এর পূর্বে একটা কমা দিতে হয়। যদি সেটা 3টা সিরিজ থাকে, 3টা পার্ট বা 3টা সিকোয়েন্স থাকে, তো সেটার জন্য এন্ড এর বা অর এর পূর্বে আমাদেরকে কমা ব্যবহার করতে হয়। কিন্তু আমেরিকানরা এই রুলসটা ফলো করে না, তারা সিম্পলি এইভাবে লিখবে আই বট রাইস, সুগার অ্যান্ড ওয়েল। কিন্তু অক্সফোর্ড কমা ব্রিটিশদের রুলস অনুসারে আমাদেরকে যদি 3টা বা 3টার বেশি সিরিজ থাকে, সেক্ষেত্রে এন্ড এর পূর্বে একটা কমা দিতে হয়। এই রুলসটাকে বলা হয় অক্সফোর্ড কমা। এই ছিল আমাদের কমার 10টি ব্যবহার। এবার আমরা চলে যাচ্ছি ইনভার্টেড কমা অর কোটেশন মার্ক। এটাকে ইনভার্টেড কমা বলা হয়, কোটেশন মার্ক বলা হয়। দিস এনকোডস অল কোটেশন অর কোটেড স্পিচ ওয়ার্ডস রিটেন ডাউন এক্স্যাক্টলি অ্যাজ স্পোকেন। ডিরেক্ট স্পিচে আমরা এই কোটেশন মার্কগুলো ব্যবহার করি বা ইনভার্টেড কমা বলা হয়। যেমন মাই সিস্টার সেড, আমার বোন আমাকে বলল, কমা, আই ক্যানট সি হাউ ইউ ক্যান ইট সো মাচ। আমি বুঝতেই পারি না যে তুমি এত পরিমাণ কিভাবে খাও। যে আই ক্যানট সি হাউ ইউ ক্যান ইট সো মাচ, এই অংশটা ডিরেক্ট একটা স্পিচ। এটার জন্য এটা শুরুতে ইনভার্টেড কমা এবং শেষেও আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়েছে। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, দ্য পয়েন্ট বিগিনস। কবিতাটি এইভাবে শুরু হয়েছে, আই ওয়েন্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এই যে আই ওয়েন্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা একটা ডিরেক্ট একটা স্পিচ। এই জন্য আমরা এর শুরুতে ইনভার্টেড কমা, শেষে ইনভার্টেড কমা। সাম মডার্ন ইউসেজ প্রেফার টু ইউজ সিঙ্গেল কোটেশন মার্ক। অনেকে এটাকে ডাবল কোটেশন মার্কটা ব্যবহার না করে সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করেন এবং অনেক ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেডও, অনেকে সেটা গ্রহণও করেন। বাট ইউ আর অ্যাডভাইস টু ইউজ ডাবল কোটেশন মার্কস। আমরা ডাবল কোটেশন মার্কটাকে বেশি প্রেফার করি এবং এটাই আশা করি যে ডাবল কোটেশন মার্কটা আমরা ব্যবহার করব। নেক্সট আইটেম হচ্ছে দ্য সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে এরকম, উপরে ফুল স্টপ, নিচে কমা। রুল নাম্বার 1, this is useful in longer sentence if you want to present several ideas which, though separate, might properly belong in one sentence. সাধারণত বড় সেন্টেন্সগুলোতে ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াগুলোকে যখন আমরা একই সেন্টেন্সে পুট করি, একই সেন্টেন্সের মধ্যে রাখি, তখন আমরা কমা ব্যবহার না করে সেমিকোলন ব্যবহার করি। ফর এক্সাম্পল, I have not read any of his novels, I know his plays though. যদিও আমি তার কোনো নভেলই পড়ি নাই, কিন্তু তার নাটকগুলো আমি জানি। এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য ছিল, আই হ্যাভ নট রেড এনি অফ হিজ নভেলস, আই নো হিজ প্লেস দো, যদিও আমি তার নাটকগুলো সম্পর্কে জানি। এই দুইটা বড় সেন্টেন্সকে আমরা একই বাক্যের মধ্যে রাখলাম, প্রথম সেন্টেন্সটার পরে আমরা সেমিকোলন ব্যবহার করলাম। রুল নাম্বার 2, use a semicolon to join two sentences when the second sentence begins with a transitional word or phrase, also known as conjunctive adverb. ট্রানজিশনাল ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে যদি দ্বিতীয় বাক্যটা শুরু হয়, সেক্ষেত্রে আমরা প্রথম বাক্যটা পরে সেমিকোলন ব্যবহার করি। যেমন, our appetite for new cars, the latest style of jeans and a new brand of hairspray keeps growing, therefore our economy keeps growing. তো এখানে
এই যে ট্রানজিশনাল ওয়ার্ড বা ফ্রেজ যেটাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হচ্ছে, সেক্ষেত্রে খেয়াল করো যে এন্ড আছে এখানে, যে আওয়ার অ্যাপিটাইট ফর নিউ কার্স, যে নতুন গাড়ির জন্য যে আমাদের চাহিদা, দ্য লেটেস্ট স্টাইল অফ জিন, নতুন রকমের নতুন স্টাইলের ঢঙের জিন্স, আর নিউ ব্র্যান্ড অফ হেয়ার স্প্রে, আমার চুলে স্প্রে করার জন্য নতুন ব্র্যান্ডের একটা হেয়ার স্প্রে, এগুলো আমাদের চাহিদাগুলো চলমান আছে, এগুলো চলে দিন দিন বাড়ছে। দেয়ারফর, এই দেয়ারফরটাও একটা কনজাংটিভ অ্যাডভার্ব, এখানে এটার পূর্বে আমরা সেমিকোলন ব্যবহার করলাম। আওয়ার ইকোনমি কিপস গ্রোয়িং, এই জন্য আমাদের অর্থনীতিটা গতিশীল আছে, আমাদের ডিমান্ড যেহেতু আছে অর্থনীতিও গতিশীল আছে। 3 নাম্বার, ইউজ এ সেমিকোলন টু লিঙ্ক টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করি। ফর এক্সাম্পল, to give a good party you must consider the lighting, no one feels comfortable under the dim lighting. যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অনেক সময় আমরা জোড়া দেওয়ার জন্য সেমিকোলনটা ব্যবহার করি, যে টু গিভ এ গুড পার্টি ইউ মাস্ট কনসিডার দ্য লাইটিং, ভালো একটা পার্টি দিতে গেলে তোমার আলোর ব্যাপারে সচেতন থাকতে হবে, কারণ কেউই এই ডিম মৃদু মৃদু আলোর নিচে কমফোর্ট ফিল করে না। তো এরকম আরো অনেকগুলো সেমিকোলনের পরে আমাদের কোলন আছে, অনেকগুলা পাংচুয়েশন মার্ক আছে। আজকের এই ক্লাসে সেটা সম্ভব হচ্ছে না, আর ইনশাআল্লাহ আশা করছি যে আমরা পরবর্তী ক্লাসে এই পাংচুয়েশন মার্ক যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বাসায় আজকে যে পর্যন্ত আলোচনা হয়েছে সেগুলো দেখবে এবং এই রুলসগুলো, এক্সাম্পলগুলো খাতায় নোট ডাউন করবে, তুমি লেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। ধন্যবাদ।